আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর ভূগোল প্রথম পত্র, এইচএসসি ভূগোল প্রথম পত্র, বোর্ড প্রশ্ন 2026, প্রশ্ন নম্বর 2। ইতিপূর্বে আমি 1 নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্ক নিয়ে আলোচনা করব এবং ব্যাখ্যা করব। আলোচক হিসেবে আমি আছি মোহাম্মদ আকবর আলী স্যার। উপরে প্রশ্নটা দেওয়া আছে, তারপরেও আমি প্রশ্নে চলে আসি। এখানে প্রশ্নটা দেওয়া আছে 2026 সালে সকল বোর্ডে, শিক্ষা বোর্ডে একই প্রশ্ন এসেছে। বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে, অর্থাৎ এটা ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের, ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন হয়েছে, দ্বিতীয় অধ্যায় থেকে আর একটা প্রশ্ন হয়েছে। এখানে শ্রেণী ক, খ। ক হচ্ছে মাটির রং লাল এবং ধূসর সমভূমিতে কিছুটা উঁচু। এখানে যে ইঙ্গিত দেওয়া আছে সে উদ্দীপকে, ক্লিয়ার উদ্দীপকে ইঙ্গিত দেওয়া আছে যে মাটির রং লাল ধূসর এবং সমভূমিতে কিছুটা উঁচু। এ দ্বারা কি বোঝানো হয়? এটা হচ্ছে প্লাস্টোসিন সোপান সমূহ। আর খ হচ্ছে অধিকাংশ ভূভাগ সাম্প্রতিক সময়ের, অর্থাৎ সাম্প্রতিককালে প্লাবন সমভূমি সমূহ। এখানে আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে এটা আমি বারবার পড়িয়েছি, বাংলাদেশের ভূপ্রকৃতি টারশিয়ার যুগের পাহাড়, প্লাস্টোসিন সোপান এবং সাম্প্রতিকের প্লাবন সমভূমি সমূহ। সেখানে প্রশ্ন দিয়েছে, আহ প্রায় প্রশ্ন দিয়েছে বিশেষ করে প্লাস্টোসিন সোপান সমূহ এবং সাম্প্রতিককালে প্লাবন সমভূমি সমূহ। প্রশ্ন হচ্ছে সমভূমি কাকে বলে? এটা ডাইরেক্ট প্রশ্ন, চট্টগ্রামের পাহাড়গুলো কোন যুগের ব্যাখ্যা করো। এটা আমি ব্যাখ্যায় পরে আসছি। উদ্দীপকে উল্লেখিত কোয়া ভূপ্রকৃতি যে কোনো একটি বিবরণ দাও। কোয়া ভূপ্রকৃতির মানে হচ্ছে একটা হচ্ছে লালমাই পাহাড়, আর একটা হচ্ছে মধুপুর ভাওয়ালের গড়, আর একটা হচ্ছে বরেন্দ্রভূমি। যে কোনো একটা বিবরণ দিলেই হবে। উদ্দীপকে উল্লেখিত খোয়া ভূপ্রকৃতি কিভাবে গঠিত হয়েছে ব্যাকট্রেশন করো। খোয়া ভূপ্রকৃতি বাংলাদেশের যে সাম্প্রতিককালের যে সমভূমি 80% এলাকা জুড়ে, সেটা কিভাবে সৃষ্টি হয়েছে, গঠিত হয়েছে, সেটা ব্যাখ্যা করতে বলছে, বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে আসি। প্রথমে ছিল কি, সমভূমি কাকে বলে। সমভূমি কাকে বলে, এখানে প্রশ্ন আমি লিখে দিয়েছি। দেখো, ভূপৃষ্ঠের সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা 300 মিটারের কম উচ্চতা বিশিষ্ট প্রায় সমতল বা সমতল ভূভাগকে সমভূমি বলে। চমৎকার একটা সংজ্ঞা। যদি এইভাবে লেখা যায় তাহলে 1 নম্বর পাওয়া কোনো বিষয় না, 1 নম্বর পেয়ে যাবে। তাহলে এখানে কি লেখা আছে? সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা 300 মিটারের কম উচ্চতা বিশিষ্ট প্রায় সমতল বা সমতল ভূভাগকে সমভূমি বলে। এখানে কিছু উদাহরণ দিয়েছি, এটা যদি নাও দাও তাও 1 নম্বর পাবে। যেমন ভারতের গঙ্গা নদী বিধৌত সমভূমি অঞ্চল, রাশিয়ার সাইবেরিয়ান সমভূমি অঞ্চল, বড় বড় সমভূমি অঞ্চলের দুটো উদাহরণ এখানে দেওয়া আছে। 2 নম্বর, 6 নম্বর প্রশ্নে যেটা আছে, চট্টগ্রামের পাহাড়গুলো কোন যুগের ব্যাখ্যা করো। চট্টগ্রামের পাহাড়গুলো আমরা জানি পাহাড়ি অঞ্চল, বিশেষ করে দক্ষিণ পূর্ব অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চলের যে পাহাড়গুলো বাংলাদেশে আছে, সেটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এইটুক জানলেই তো উত্তরটা দেওয়া যায়। চট্টগ্রামের পাহাড়গুলো টারশিয়ারি যুগে সৃষ্টি হয়েছিল। আজ থেকে প্রায় 2 কোটি 7 কোটি, 2 থেকে 7 কোটি বছর পূর্বে হিমালয় পর্বতমালা গঠিত হওয়ার সময় এই পাহাড়গুলো গঠিত হয় বা তৈরি হয়। তাহলে প্রথম উত্তর হচ্ছে কোন যুগের, এটা হচ্ছে টারশিয়ারি যুগের, 1 নম্বর পেয়ে গেলে। এবং তার যদি একটু ব্যাখ্যা দিতে পারো তাহলে 2 নম্বর পেয়ে গেলে। সেখানে এই যে চট্টগ্রাম যে জ্ঞানটা আছে, চট্টগ্রামের পাহাড়গুলো টারশিয়ারি যুগে সৃষ্টি হয়েছিল, এইটুক লিখলেই কিন্তু 1 নম্বর পাওয়া যাবে। তারপরে বাকিটুক লিখলে ফুল 2 নম্বর পাওয়া যাবে। আজ থেকে প্রায় 2 থেকে 7 কোটি বছর হিমালয় পর্বত গঠিত হওয়ার সময় এই পাহাড়গুলো তৈরি হয়। কাশ্মীর গঠিত পাহাড়গুলো বেলে পাথর, সিলেট পাথর, কর্দমের সংগঠিত এবং ভঙ্গিল প্রকৃতির। বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, এগুলো টারশিয়ারি যুগে সৃষ্ট পাহাড়। তাহলে আমরা এটা এতটুকু যদি উত্তর লেখা যায়, কোনো এক্সামিনার আসলে তোমাকে 2-এর নিচে দিতে পারবে না। 2-এর নিচে দিতে পারো না। 15 নম্বর পেতে হলে তোমাকে তো অবশ্যই
প্রশ্নের উত্তরটা যা চেয়েছে সেটাই উত্তর দিতে হবে। এর থেকে কম লিখলেও তুমি পূর্ণ নম্বর পেয়ে যেতে পারো, কিন্তু উত্তরটা সঠিক হতে হবে। এবার আসো আমরা যে গ নম্বর যে প্রশ্নটা ছিল, বিশেষ করে প্লাস্টিসিন কালের সোপান সমূহ, সেটা একটু বিবরণে আসি। এখানে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত কোন কোনো একটি বিবরণ দাও। তুমি যদি এইটুকু লেখো, উদ্দীপকে উল্লেখিত ক পদ্ধতি হলো প্লাস্টিক কালের সোপান সমূহ, এইটা 1 নম্বর হয়ে গেল। অন্যতম প্রধান এলাকা বরেন্দ্রভূমি, নিচে বর্ণনা দিয়ে উপস্থাপন করা হলো। তুমি এই কথাটুকু যদি লিখতে পারো, তাহলে তুমি 3-এর মধ্যে 1 পেয়ে যাবে। এটা আসলে ভাগ করেই দেওয়া হয়, এতটুকু লিখলেই তো 1 পেয়ে গেলে। এইবার যদি বিবরণটা আসে যায়, একটু বিস্তারিত এসে যায়, তাহলে সেখানে আসলে 3 নম্বর পাওয়া সম্ভব। এখানে আর 2 নম্বর। বাংলাদেশের আমরা এখানে সাধারণত বরেন্দ্রভূমি, মধুপুর, ভাওয়ালের গড় এবং লালময় পাহাড় তিনটাকে ভাগ করেছি। যে কোনো একটা বিবরণ এখানে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে বরেন্দ্রভূমি। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল পশ্চিম অঞ্চলে প্রায় 9,320 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত। প্রধানত রাজশাহী, রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলার অংশবিশেষ নিয়ে এই অঞ্চলটি গঠিত। আনুমানিক 25,000 বছর পূর্বের প্লাস্টোসিন যুগের বরফ গলা পানিতে পলল গঠিত হয়ে এই সত্তরভূমির সৃষ্টি হয়েছে বলে অনুমান করা হয়। এখানকার মাটি প্রাচীন পলি দ্বারা গঠিত এবং এর রং মূলত লালচে বা ধূসর প্রকৃতির হয়ে থাকে। আশেপাশের প্লাবন সমভূমি থেকে এই অঞ্চলের উচ্চতা প্রায় 6 থেকে 12 মিটার। এই অঞ্চলে সাধারণত ধান ও বিভিন্ন জাতের রবি শস্য ভালো জন্মে। যদি এতটুকু লেখা যায়, ব্যাখ্যাটা এতটুকু লেখা যায়, তাহলে এখানে তোমরা পূর্ণ 3 নম্বর পেয়ে যাবে আশা করি। কিন্তু আসলে উত্তরটা সঠিক দেওয়া দরকার। এই প্রথম অংশ জ্ঞানমূলক থাকতে হবে, তারপরে ব্যাখ্যা থাকতে হবে, প্রয়োগ থাকতে হবে, এগুলো থাকতে হবে, জ্ঞানমূলক অনুধাবনমূলক অংশগুলো থাকতে হবে। তো যাই হোক, এবার আমি গ ঘ নম্বর প্রশ্নের উত্তরটায় চলে আসি। ঘ নম্বর যে প্রশ্নটা ছিল সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, তাহলে এখানে যদি আমরা প্রশ্নের উত্তরটায় আসি, তাহলে আমরা এখানে উত্তরটা কি হবে? খোয়া ভূপ্রকৃতি কিভাবে গঠিত হয়েছে বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত খোয়া ভূপ্রকৃতি হলো সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। এই সমভূমি নদীভিত পলিউরিতে বছরের পর সঞ্চিত হয়ে গঠিত হয়েছে। দেখো 1 নম্বর কিন্তু পেয়ে গেলে। এইটুক এইটুক লিখলেই কিন্তু 1 পেয়ে গেলে। এইভাবে বিদ্যুৎ ধ্বংস করেছে, এটা 2 হয়ে গেল। এবার তুমি দেখো, আমরা যদি গঠন প্রক্রিয়াটা আলোচনা করতে পারি, আর 2 হয়ে যাবে। সাম্প্রতিককালে প্লাবন সময়ের গঠন প্রক্রিয়া, উৎস, ভৌগোলিক বিস্তৃতি। বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় 80% এলাকা সাম্প্রতিক প্লাবন সময়ের অন্তর্গত, যার মোট আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করা প্রধান প্রধান নদী যেমন পদ্মা, মেঘনা, যমুনা এবং এদের অসংখ্য উপনদী, শাখা নদী দেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এই সমভূমি গঠনে ভূমিকা রেখেছে। পলি সঞ্চয়ন প্রক্রিয়া, সিলটেশন প্রসেসেস, নদীগুলো সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপে পুকুর উচ্চে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। বন্যার পানির সঙ্গে উজান থেকে প্রচুর পরিমাণে মিহি বালিকণা, পলি এবং কাদামাটি বাহিত হয়ে আসে। পানি যখন ধীরে ধীরে নেমে যায়, তখন এই পলিমাটি মাটির উপর স্তর হিসাবে অবক্ষিপ্ত বা জমা হয়ে থাকে জমা হয়ে এটা গঠিত হয়েছে। তাহলে পরিসঞ্চরণ, এটা যেহেতু প্লাবন সমভূমি, এটা পরিসঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। এবার আমরা আসি, আরো একটু আছে। যাই হোক, এখানে ব্যাখ্যাটা একটু বিস্তারিত দেওয়া হয়েছে, যেহেতু এটা 3 নম্বর প্রশ্নের উত্তর। তিনটা নম্বর আছে। পর্যায়ক্রমিক গঠন, সাইক্লিক ফরমেশন। এই সময়ের বয়স ভূতাত্ত্বিক স্কেলের তুলনামূলক কম, 12,000 বছরের কম। হাজার হাজার বছর ধরে প্রতি বছর বন্যার পার বন্যা পলিসঞ্চয়ের এই পুনরাবৃত্তি ঘটেছে। ফলে মাটির গভীর, উর্বর ও সমতল একটি স্তর তৈরি হয়েছে, যা বর্তমানে এই বিশাল প্লাবন সমভূমিতে আত্মপ্রকাশ করেছে। এবার আসি
উপসংহার, যেটা একেবারে শেষ অংশ। সুতরাং বলা যায় সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি কোনো আকস্মিক ভূআবরণের ফলে নয়, বরং এটি নদীবাহিত পলি অবক্ষেপণের একটি ধারাবাহিক ও গতিশীল প্রাকৃতিক প্রক্রিয়া। তোমরা আমার এই প্রশ্নের উত্তরগুলো দেখবে, উত্তরগুলো দেখে তুমি কি লিখেছো সেটা কম্পেয়ার করবে। দেখবে যে তোমার উত্তরে তোমাকে যদি খাতা দেখতে দেওয়া হয় তুমি কত নম্বর ভাবে নিজেই নির্ণয় করতে পারবে। যাই হোক, আমরা শেষের দিকে চলে আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।